হত্যার শিকার হলেন ইসলামী বিপ্লবের জ্বলন্ত প্রতীক খামেনি। ইরানের শোকের মাতম। হুমকির পরও কেন ছিলেন অরক্ষিত আবাসে? মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে প্রতিশোধের তাণ্ডব। মহাধ্বংসের মুখে মধ্যপ্রাচ্য। বিপ্লবী গাড়ির হুঁশিয়ারি কাজে আসবে কি? ইরানের প্রশাসন ও সামরিক কাঠামোতে বড় ধাক্কা। শূন্যতার অপব্যবহারের অপেক্ষা ইসরায়েল। কে হচ্ছেন খামেনির উত্তরসূরি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর 3 সদস্যের অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছে। আলী রেজা আরাফিকে অন্তর্ভুক্ত করে এই কাউন্সিলের আরও 2 সদস্য হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহসেনি ইজেই। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই 3 জন আয়াতুল্লাহ আলী খামেনির দায়িত্ব পালন করবেন। এর আগে স্থানীয় সময় রবিবার ভোরে খবর আসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। এতে শোকের সাগরে ডুবেছে তেহরান। পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। হামলা বন্ধে ইরান জাতিসংঘে চিঠি পাঠালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন হামলা থামবে না। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর অস্থায়ীভাবে তার দায়িত্ব নিয়েছেন লিডারশিপ কাউন্সিলের 3 নেতা আলী রেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহসেনি ইজেই। রবিবার গার্ডিয়ান কাউন্সিলের নেতা আলী রেজা আরিফিকে আইনজ্ঞ পদে নির্বাচিত করে এই ঘোষণা দেয় ইরান। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই 3 জন আয়াতুল্লাহ আলী খামেনির দায়িত্ব পালন করবেন। ইরান ও মুসলিম বিশ্বের জোরালো কণ্ঠস্বর আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় ইরান সহ মুসলিম বিশ্বজুড়ে চলছে শোক। কিন্তু প্রশ্ন উঠেছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া খামেনিকে কিভাবে হত্যা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কোথায় ছিলেন খামেনি? তার নিরাপত্তা ব্যবস্থা কি ঢিলেঢালা ছিল? সিআইএ কিভাবে তার তথ্য পেল? চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি সংবাদ সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকালে নিজের অফিসেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার যৌথ হামলায় নিহত হন খামেনি। অর্থাৎ কোনো গোপন নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা। ওই হামলায় খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন। ইরানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম খামেনিকে হত্যা করা হয়েছে। এদিকে সর্বোচ্চ নেতাকে হারিয়ে গভীর শোকে ডুবেছেন খামেনির সমর্থক ও রক্ষণশীল গোষ্ঠীগুলো। ঘোষণা করা হয়েছে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। অন্যদিকে ইরানের ভেতরে ও বাইরে অনেকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডকে স্বৈরশাসনের অবসান হিসেবে দেখছেন। ইস্পাহান, কারাজ ও তেহরানের কিছু অংশে অনেকে গাড়ির হর্ন বাজিয়ে মিষ্টি বিতরণ করে আর আতশবাজি পুড়িয়ে উদযাপন করতে দেখা গেছে। খামেনি হত্যাকাণ্ডের পরও ইরানে বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, বরং দ্বিতীয় দিনে ইরানের 30টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যৌথ হামলা চলবে, থেমে থাকেনি ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে জারি রেখেছে প্রতিশোধের হামলা। পাল্টা হামলা অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জবাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা রেড লাইন ক্রস করেছে বলে মন্তব্য করেছে চীন। নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বেইজিং। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে আচমকা হামলা, ধ্বংসযজ্ঞ, মৃত্যু আর সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি শহীদ হবার পরও মনোবল অটুট রেখে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ভয়াবহ মিসাইল হামলা হয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটিতে। কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলো প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিপ্লবী গার্ড। ড্রোন ও মিসাইল হামলা হয়েছে তেহরানের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় সামরিক বাহিনীর কমান্ড সদর দপ্তরে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেইত শেমেস এলাকায় অন্তত 10 জন নিহত হয়েছে। শহীদ আরাফাতের আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিসাইল হামলায় তেহরানে বাড়ছে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুর সংখ্যা। তাতেও দমিয়ে রাখা যায়নি ইরানকে। দেশের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি ঘাঁটি লক্ষ্য করে চালাচ্ছে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা। প্রতিশোধ নিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির বিশ্বস্ত বাহিনী। ইসরায়েল ছাড়াও মিসাইল হামলায় আগুন জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে। ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের হাকিরিয়ায় সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর সহ প্রধান প্রতিরক্ষা সেক্টর লক্ষ্য করে শনিবার থেকে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রাখে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। রবিবারও ইরানের হামলার পর সাইরেন বেজে ওঠে তেল আবিব, জেরুজালেম, পশ্চিম তীর ও হাইফা শহরে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় ইসরায়েলে অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের হতাহতের কোনো তথ্য না পাওয়া গেলেও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় শত শত পরিবারকে।
বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এতে কয়েকটি ভবনে আগুন ধরে যায়। এটিকে বিশ্বাসভঙ্গ বলে অভিযোগ করেছে বাহরাইন সরকার। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে অন্তত ১৩৭টি মিসাইল ও ২০৯টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্ট সহ বিভিন্ন স্থানে আঘাত হানে। বিভিন্ন শহরে আগুন জ্বলতে দেখা যায়। এসব হামলায় কমপক্ষে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। ইরানের মিসাইল আঘাত এনেছে কাতারের রাজধানী দোহা সহ আশেপাশের শহরগুলোতে। প্রত্যক্ষদর্শীরা জানায় এতটা শব্দ তার আগে কখনো শুনেনি। এর মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। হামলা হয়েছে জর্ডানেও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা রাজধানী আম্মান ও উত্তরে বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে। জর্ডানে যুক্তরাষ্ট্রের এম্বাসিতে নিরাপত্তা সতর্কতা জারি করার পাশাপাশি লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলার পর রাজধানী রিয়াদ সহ আশেপাশের শহর থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে। ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ড্রোন ভূপাতিত করার দাবি তুলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এছাড়া কুয়েতেও যুক্তরাষ্ট্রের আলী আল সালিম ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েতের প্রতিরক্ষা দপ্তর। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে শত্রুপক্ষের পরাজয় নিশ্চিত করতে হামলা অব্যাহত থাকবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর মিসাইল ও ড্রোন হামলা বাড়িয়েছে IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান আরও হামলা চালালে পরিণতি ভয়াবহ হবে। মার্কিন বাহিনী এমন হামলা চালাবে যা ইরান আগে কখনো দেখেনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। একজন সাধারণ মাদ্রাসার ছাত্র থেকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা, মধ্যপ্রাচ্যের রাজনীতির এক বিশাল অধ্যায় জুড়ে যার দখল, তিনি আর কেউ নন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব থেকে শুরু করে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে দীর্ঘ বিরোধ, সবখানে ছিলেন আপোষহীন এক নেতা। একদিকে ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন, অন্যদিকে দেশের ভেতরে কঠোর শাসন আর বিক্ষোভ দমনের বিতর্ক, সব মিলিয়ে রহস্যময় প্রভাবশালী এক চরিত্র ছিলেন তিনি। কেই আয়াতুল্লাহ আলী খামেনি, তার জীবন সংগ্রাম এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনাটি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের রাজনীতিতে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই মানুষটি কে ছিলেন এবং কিভাবে তিনি বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী চরিত্রে পরিণত হলেন, তা বুঝতে হলে তার জীবনের গভীরে তাকাতে হবে। ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে আলী খামেনির জন্ম। একটি অতি সাধারণ ধর্মীয় পরিবারে বড় হওয়া খামেনি ছোটবেলা থেকেই ইসলামের প্রতি অনুরাগী ছিলেন। তার বাবা ছিলেন একজন আলেম, যার প্রভাব খামেনির জীবনে গভীরভাবে পড়েছিল। মাশহাদ ও নাজাফের মতো শহরগুলোতে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষার মাধ্যমেই তার মধ্যে রাজনৈতিক সচেতনতা ও ইসলামী শাসনের ধারণা দানা বাঁধে। খামেনির রাজনৈতিক জীবনের মোড় ঘোরে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময়। দেশের শাসনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তাতে তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অন্যতম বিশ্বস্ত সহযোগী। বিপ্লবের পর ১৯৮১ সালে যখন তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন দেশটিতে ব্যাপক অস্থিরতা চলছিল। রয়টার্সের আর্কাইভে থাকা নথিপত্র অনুযায়ী তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং শপথ নেওয়ার সময় ঘোষণা করেছিলেন যে কোনো বিচ্যুতি এবং আমেরিকান প্রভাবের বিরুদ্ধে বিপ্লবকে রক্ষা করবেন। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মনোনীত হন, যা তাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করে। আমেরিকার সাথে খামেনির বিরোধ ছিল চিরস্থায়ী। তিনি আমেরিকাকে শয়তান হিসেবে দেখতেন এবং বিশ্বাস করতেন পশ্চিমারা সবসময় ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। ১৯৮৮ সালে মার্কিন যুদ্ধজাহাজ যখন ইরানের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করে, তখন খামেনি প্রকাশ্যে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ২০০৭ সালে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়, তখনও তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে পারমাণবিক প্রযুক্তি অর্জন ইরানের অধিকার এবং এই বিষয়ে তারা কোনো আপোষ করবে না। সিএনএনের একটি প্রতিবেদন মতে ডোনাল্ড ট্রাম্পের আমলে যখন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নেওয়া হয়, তখনও খামেনি নতি স্বীকার করেননি। তিনি বারবার বলেছিলেন যে আমেরিকার সাথে আলোচনা করা একটি প্রতারণা মাত্র।
মুসলিম বিশ্বের একটি বড় অংশের কাছে খামেনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং লেবাননের যোদ্ধাদের প্রতি তার সমর্থন ছিল প্রকাশ্য। বিভিন্ন সময়ে এইসব সংগঠনের নেতাদের সাথে তার বৈঠকগুলো প্রমাণ করে যে তিনি মধ্যপ্রাচ্যে একটি প্রতিরোধের বলয় তৈরি করতে চেয়েছিলেন। তবে সুন্নি প্রধান অনেক দেশের কাছে ইরানের এই ক্রমবর্ধমান প্রভাব ছিল উদ্বেগের কারণ, যদিও তিনি সবসময় প্রকাশ্যে শিয়া সুন্নি বিভেদের বিরুদ্ধে এবং মুসলিম বিশ্বের ঐক্যের কথা বলেছেন। খামেনির শাসনকাল বিতর্কমুক্তও ছিল না। বিশেষ করে অভ্যন্তরীণ দমনপীড়নের অভিযোগে তিনি প্রায়ই আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছেন। 2009 সালের নির্বাচনের পর বিক্ষোভ দমন এবং 2022 সালে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর দেশজুড়ে যে আন্দোলন শুরু হয় তা খামেনির শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এবিসি নিউজের তথ্যমতে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভকে খামেনি আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্র বলে অভিহিত করেছিলেন এবং নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে দমন করারও নির্দেশনা দিয়েছিলেন। সবশেষ 2026 সালে ইরানের সরকার বিরোধী আন্দোলন দমনেও তার বিরুদ্ধে ওঠে নানান অভিযোগ। খামেনির মৃত্যু ইরানের ইতিহাসে একটি যুগের অবসান ঘটিয়েছে। একজন সাধারণ মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে বিশ্বের অন্যতম ক্ষমতাধর শাসক হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় তিনি যেমন অগাধ ভক্তি পেয়েছেন, তেমনি কুড়িয়েছেন তীব্র সমালোচনাও। ইমরান মাহমুদ, বাংলাভিশন। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইরান জুড়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নেতৃত্ব শূন্যতার দুর্বল মুহূর্তকে সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে অপতৎপরতা পরিণতি দেওয়ার অপেক্ষায় তেল আবিব। বড় যুদ্ধ এড়াতে চাইলেও মিত্রদের নিরাপত্তায় আপোষে নারাজ ওয়াশিংটন। হরমুজ প্রণালী থেকে আঞ্চলিক প্রক্সি ফ্রন্ট, সব জায়গায় বাড়ছে সংঘাতের ঝুঁকি। একটি ভুল পদক্ষেপই বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে দীর্ঘমেয়াদী যুদ্ধের আগুন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এমন এক সময়ে হত্যা করা হলো যখন ইসরায়েল আমেরিকার সামরিক হামলার মোকাবেলা করছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনাকর মুহূর্তে তেহরানের শীর্ষ আসনে খামেনির শূন্যতা ইতিমধ্যেই তৈরি করছে বিপজ্জনক পরিস্থিতি। ইসলামী প্রজাতন্ত্রের অভ্যন্তরে দুর্বলতার গন্ধ পেয়ে সুযোগ নিতে ঝাঁপিয়ে পড়বে পশ্চিমা শক্তি ও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মদত দেবে রাজতন্ত্রপন্থী এবং ইসলামী শাসনের বিরোধী ইরানিদের একটি বড় অংশ। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানকে গড়ে তোলা একজন নেতার মৃত্যু অকল্পনীয় অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যকে। প্রশ্ন উঠেছে, আঞ্চলিক ঝড় অচিরেই কি রূপ নেবে বৈশ্বিক সংকটে? পশ্চিমা বিরোধী শক্তি, আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর মাঝে ভারসাম্য রক্ষার জটিল কেন্দ্র হিসেবে কাজ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু ইরানকে ভেতর থেকে গুঁড়িয়ে দিতে পারে। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের পক্ষ নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তিশালী নেতা আর থাকল না। পরিবর্তিত পরিস্থিতিতে পরমাণু ইস্যু ছাড়াও নানা ক্ষেত্রে ছাড় দিতে বাধ্য হবে তেহরান। রাষ্ট্রীয় সরকারেও হয়তো আসবে বড় রকমের পরিবর্তন। খামেনির দৃঢ় নেতৃত্ব না থাকার জেরে স্থানীয় বিদ্রোহী দলগুলো আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এছাড়াও দলীয় প্রভাব বিস্তারের অতি উৎসাহ এবং শক্তিশালী নেতার অভাব নতুন করে উস্কে দিতে পারে অভ্যন্তরীণ বিভেদের আগুন। খামেনির হত্যাকাণ্ড ওয়াশিংটনের জন্য সবকিছু একেবারে সহজ করে দেবে, বিষয়টা মোটেও সেরকম না। ইরানে শীর্ষ ক্ষমতা পরিবর্তনের এই সময়ে বড় ধরনের যুদ্ধ এড়াতে চাইবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতো ঝুঁকিও নেবে না আমেরিকা। অন্যদিকে খামেনি না থাকায় তৈরি হওয়া অনিশ্চয়তাকে নিজেদের জন্য লোভনীয় সুযোগ মনে করবে ইসরায়েল। নেতা নির্বাচনের টালমাটাল মুহূর্তে ইরান সরকারের কোনো নিরাপত্তা ঘাটতি বা দুর্বলতা পেলে সেটা কাজে লাগাবে তেল আবিব। পাশাপাশি ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংসের সর্বোচ্চ চেষ্টাও করবে ইসরায়েল। ইরানের অভ্যন্তরে এখন ক্ষমতার লড়াই শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হবে যে কোনো পক্ষের ভুল হিসাব নিকাশ। ইরাকে প্রক্সি গোষ্ঠীর একটি রকেট হামলা, উপসাগরীয় অঞ্চলে ড্রোনের বহর কিংবা ইসরায়েলি বিমান হামলা, যে কোনো ছোট ঘটনাও মধ্যপ্রাচ্যে লাগাতে পারে মহা ধ্বংসের আগুন। সংকট থামাতে হলে ইরানি সরকারকে দ্রুত ও পরিষ্কার বার্তা দিতে হবে। সামরিক অবস্থানের পাশাপাশি কাজে লাগাতে হবে কূটনৈতিক শক্তিকে। নতুন শীর্ষ নেতার ক্ষমতা গ্রহণে খুব বেশি দেরি হলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অনেকাংশেই ইরানের হাতে। সংকীর্ণ এই নৌপথ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বছরে রপ্তানি করা হয় প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি। তেহরান অস্থির হয়ে উঠলে এর সরাসরি প্রভাব পড়বে বিশ্বের জ্বালানি বাজারে। ভূরাজনৈতিক ঝুঁকির তীব্রতা বৃদ্ধি পেলে লাফিয়ে বাড়বে সোনার দাম। মিডল ইস্টার্ন ক্রুড তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশগুলো অচিরেই পড়বে বিপুল আর্থিক ক্ষতির মুখে। টলমল করতে থাকা শান্তির দূরবর্তী সম্ভাবনা শেষ হয়ে গেলে বিরামহীন যুদ্ধই হয়তো হবে মধ্যপ্রাচ্যের চূড়ান্ত পরিণতি।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে মার্কিন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের বিভিন্ন শহর। করাচিতে মার্কিন কনসুলেটের সামনে ব্যাপক বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 9 বিক্ষোভকারী, আহত হয়েছেন অন্তত 34 জন। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই করাচির রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী। তারা মার্কিন বিরোধী স্লোগান দেন। তারা কনসুলেটের বাইরে একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। সে সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের গুলিতে হতাহত হয় বিক্ষোভকারীরা। এছাড়া রাজধানী ইসলামাবাদেও সরকারি ভবন এবং বিদেশি দূতাবাসের বাইরে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে মার্কিন বিরোধী স্লোগান দেয়। সে সময় বিক্ষোভকারীরা রেড জোনের ভেতরে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় বড় ধাক্কা লেগেছে ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ নেতৃত্বেও। নিহত হয়েছেন বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষা নীতি নির্ধারক আলী শামখানি এবং প্রতিরক্ষা মন্ত্রী আমির আজিজ নাসিরজাদে। লক্ষ্যভিত্তিক হামলায় শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের হত্যার এই তালিকা বেশ দীর্ঘ। সামরিক কমান্ড কাঠামোতে এত বড় ধাক্কা সামাল দিতে পারবে কি ইরান? কি বলছেন বিশ্লেষকরা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং নাতি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বিষয়টি নিশ্চিত করার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানায়, হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। জেনারেল মোহাম্মদ পাকপুর তেহরানি সিনিয়র মিলিটারি লিডারদের একটি গোপন মিটিংয়ে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হন। মোহাম্মদ পাকপুর 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘর্ষে তার পূর্বসূরি নিহত হওয়ার পর আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি টানা 16 বছর আইআরজিসির স্থলবাহিনীর প্রধান ছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময় পাকপুর আইআরজিসির সাজওয়া ইউনিটের কমান্ডার ছিলেন। পরে তিনি নাজাফ আশরাফের 8ম ডিভিশন ও আশুরার 31তম ডিভিশনের নেতৃত্ব দেন। অন্যদিকে আলী শামখানি ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দীর্ঘদিন ধরে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আলী শামখানি তেহরানে খামেনির সাথে মিটিং চলাকালীন একটি এয়ার স্ট্রাইকে নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। পাকপুর ও শামখানি দুজনেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। তাদের মৃত্যু ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আমির আজিজ তেহরানের একটি সামরিক সরকারি সমাবেশে যৌথ হামলায় নিহত হন। খামেনির মিলিটারি ব্যুরোর প্রধান মোহাম্মদ সিরাজি তেহরানের লিডারশিপ গ্যাদারিংয়ের টার্গেটেড এয়ার স্ট্রাইকে নিহত হন। ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান, নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে যুক্ত শীর্ষ কর্মকর্তারা তেহরানের একটি সামরিক গবেষণা সাইটে হামলায় নিহত হয়েছেন বলেও জানা গেছে। এখনো পর্যন্ত মোট প্রায় 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে ইসরায়েলি ও আমেরিকান সূত্র দাবি করেছে। তারা বেশিরভাগই তেহরানে সকালের প্রথম দফা এয়ার স্ট্রাইকে নিহত হন, যখন লিডাররা একসাথে মিটিংয়ে ছিলেন। মোর্শেদ আলম, বাংলা ভিশন। আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়ে আলোচনা পুরনো হলেও বর্তমান পরিস্থিতিতে এটি চরম প্রাসঙ্গিক। অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিলের নেতা হিসেবে খামেনির আস্থাভাজন আলী রেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য উত্তরসূরি তালিকায় খামেনির দ্বিতীয় ছেলে মোস্তাবার নাম থাকলেও আলোচনায় আছে আরও কয়েকজনের নাম। সার্বিক বিচার বিশ্লেষণে খামেনির উত্তরসূরি হওয়ার দৌড়ে কে এগিয়ে আছেন? বিস্তারিত ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। رهبر و امام مسلمین حضرت آیت الله العظما سید علی حسینی خامنه‌ای। একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাপুরুষোচিত হামলায় মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার রাতেই খামেনিকে হত্যার দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। 1 মার্চ খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানি গণমাধ্যম। এই বিমান হামলায় 86 বছর বয়সী খামেনি ছাড়াও তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে যিনি বজ্রমুষ্টিতে আগলে রেখেছিলেন নিজ দেশের সার্বভৌমত্ব, তার অনুপস্থিতিতে দেখা দিয়েছে এক বিশাল শূন্যতা। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বের দায়ভার কার কাছে যাচ্ছে তা নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা।
দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে ইরানে এই মুহূর্তে 3 সদস্যের একটি পরিষদ দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই 3 জন সাময়িকভাবে দেশের সব নেতৃত্বের দায়িত্ব পালন করবেন। নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার কাজ দেখবে। নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের আগ পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকবে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও খামেনির উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে আসছে কয়েকজনের নাম। এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় আছেন খামেনির দ্বিতীয় পুত্র 56 বছর বয়সী মোস্তফা খামেনি। মোস্তফা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তবে ইরানের শিয়া শাসন ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় পিতা পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া মোস্তফা খামেনি খুব উচ্চ পর্যায়ের ইসলামী পণ্ডিত নন এবং এখন পর্যন্ত শাসন ব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক ভূমিকা নেই। আলোচনায় আরও আছেন 67 বছর বয়সী আলী রেজা আরাফি। তিনি ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ইরানের প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য এবং শরিয়া মাদ্রাসাগুলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আরাফি ইরানে তেমন পরিচিত ব্যক্তি না হলেও তিনি খামেনির আস্থাভাজন ছিলেন। উত্তরসূরি হিসেবে উঠে আসছে রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নামও। 53 বছর বয়সী হাসান খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপরও তার প্রভাব কম। এছাড়াও আলোচনায় আছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি এবং কেন্দ্রীয় আলিম পরিষদের সদস্য মোহাম্মদ মেহেদি মিরবাগেরি। 1989 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর অ্যাসেম্বলি অব এক্সপার্টস আলী খামেনিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ 37 বছর পর আবারও সে একই ইতিহাসের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে পারস্যভূমি। ফলে খামেনির উত্তরসূরি যেই হোক না কেন তার কাঁধে থাকবে ইরানিদের অসমাপ্ত লড়াই শেষ করার গুরুভার দায়িত্ব। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে আলোচনা চলছে কে এই আয়াতুল্লাহ আলী রেজা আরাফি, যাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরানের 3 সদস্যের অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্ট। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা ও ইসরায়েল হত্যার পরই আলোচনা চলছিল কে আসতে পারে তার জায়গায়। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, ইরানের দায়িত্ব এখন 3 সদস্যের অন্তর্বর্তীকালীন লিডারশিপ কাউন্সিল, যার সদস্য 3 জন। রবিবার নতুন করে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে জুরিস্ট বা আইনজ্ঞ আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে। এরপর থেকেই আলোচনা চলছে কে এই আলী রেজা। 1959 সালে ইরানের ইয়াজদ প্রদেশের মেইবত শহরে জন্ম নেয়া আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। আরাফিকুম শহরের প্রধান ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করে মুস্তাহিদ মর্যাদা অর্জন করেন, যা তাকে স্বতন্ত্র ইসলামী আইনগত ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা দেয়। আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরাফি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি মেইবত ও কুম শহরের জুমার নামাজের খতিব ছিলেন। এছাড়া আন্তর্জাতিকভাবে পরিচিত আল মুস্তফা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন, যেখানে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। 2019 সালে তাকে শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই কাউন্সিল আইন পর্যালোচনা এবং নির্বাচনী প্রার্থীদের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। বিশ্লেষকদের মতে প্রশাসনিক ও ধর্মীয় অভিজ্ঞতার সমন্বয় আরাফিকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে। তার নিয়োগ বিদ্যমান ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে নির্বাচন করে বিশেষজ্ঞদের পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী নেতৃত্ব দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। তবে খামেনির উত্তরসূরি হিসেবে কে আসতে পারেন তা এখনো স্পষ্ট নয়। একাধিক নাম আলোচনায় থাকলেও গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসে প্রভাব থাকার কারণে আরাফি এগিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে এক বক্তব্যে আয়াতুল্লাহ আরাফি বলেন, ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোকে জনগণের সঙ্গে সম্পৃক্ত, বিপ্লবী ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে হবে।
1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের সর্বোচ্চ নেতৃত্বে মাত্র দ্বিতীয় বড় পরিবর্তন। তাই নতুন এই অধ্যায় ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। গাজার খান ইউনিসে ধ্বংসস্তূপের মাঝে ফিরে এসেছে রমজানের পুরনো ঐতিহ্য মুসাহারাতি। ফিলিস্তিনি তরুণরা সেহরির আগে রাস্তায় হাঁটছেন, ঢোল বাজাচ্ছেন আর কণ্ঠে তুলছেন বিশেষ গানের সুর। যুদ্ধ, ধ্বংস আর ড্রোন হামলার ভয় সঙ্গী করে শিশুদের মুখে ফোটাচ্ছেন নির্মল হাসি। এই ঐতিহ্য স্থানীয়দের মনে করিয়ে দেয় জীবন এখনো ফুরোয়নি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস, চারপাশে ভাঙা বাড়িঘর, পোড়া ইট আর ধুলোবালির স্তূপ। পবিত্র মাহে রমজানের রাতে দূর থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসে ঢোলের শব্দ, ভেঙে যায় গাঢ় নিস্তব্ধতা। কয়েকজন তরুণ হেঁটে হেঁটে গাইছেন বিশেষ ধরনের গান। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরে তারা জাগিয়ে তুলছেন রমজানের পুরনো ঐতিহ্য মুসাহারাতি। মুসাহারাতিদের কাজ রমজান মাসে সেহরির আগে মানুষকে ঘুম থেকে জাগানো। উসমানীয় আমল থেকে চলে আসছে এই প্রথা। তখনও রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে ঘুরে ঢোল বাজাতেন কিছু মানুষ। মহান আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গান গাইতেন তারা। উদ্দেশ্য ছিল একটাই, ঘুম থেকে উঠে সবাই যেন সময় মতো সেহরি খেতে পারে। আমরা সেহরির সময় বের হই শিশুদের খুশি করতে। এটা আমাদের ভালো লাগার কাজ, আমরা এতেই আনন্দ পাই। অনেক কষ্ট আর চ্যালেঞ্জ থাকলেও আমরা বের হব, রাস্তায় হাঁটবো, মানুষকে সেহরির জন্য জাগাবো। আমরা চাই শিশুরা হাসি খুশি থাকুক, আমরা চাই অন্য দেশের মতো জীবন কাটাতে। আমরাও মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজায় পুরনো ঐতিহ্য ধরে রাখা এখন অনেক কঠিন। খান ইউনিসে 6 জনের যে দলটি মুসাহারাতি গাইছিল, সেই দলটি গঠিত হয় 2021 সালে। প্রথমে সদস্য সংখ্যা 8 জন থাকলেও পরবর্তীতে 2 জনকে কেড়ে নিয়ে গেছে প্রাণঘাতী যুদ্ধ। শত কষ্ট আর মৃত্যুর ভয় থাকা সত্ত্বেও থামেননি তারা। ক্ষণিকের জন্য হলেও গাজাবাসীকে যুদ্ধের নির্মম বাস্তবতা ভুলিয়ে দেয় তাদের ছোট্ট আয়োজন। 2 বছরের যুদ্ধ দেখার পর আজ আমরা পাড়া সাজালাম, আলোকিত করলাম, রং লাগিয়েছি, নানান রকম পেইন্ট করেছি, জমে থাকা ধ্বংসস্তূপও সরালাম সবাই মিলে। মুসাহারাতিদের উপস্থিতি আমাদের আশা জাগায়, আমাদের শক্তি দেয়। এই বিশাল কাজটুকু মুসাহারাতিরা আমাদের জন্য করেছে। ইসরায়েলের দীর্ঘ সময়ের দখলদারিত্ব আর 2 বছরের যুদ্ধের ধকলে অনেকটাই বদলে গেছে ফিলিস্তিনের গাজা। মাটির সঙ্গে মিশে গেছে গোটা উপত্যকা। এত কিছুর পরেও এখনো চলছে মুসাহারাতিদের ডাক। এটা দেখা সত্যিই খুব কষ্টকর। আমাদের পাড়া আগে কেমন ছিল, কিভাবে আমরা সেহরির জন্য আনন্দের সঙ্গে মানুষকে ঘুম থেকে জাগাতাম। মনে হয় যেন তখন আমরা আলোতে ছিলাম, আর এখন অন্ধকারে। সত্যি বলতে আমাদের সঙ্গে যা হয়েছে সেটা ট্র্যাজেডি। যখন নিজের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তখন পাড়ার মানুষদের সেহরির জন্য আসলেই কষ্টকর। আমি ড্রোন ভয় পাই। যখন আমরা রাস্তায় হেঁটে যাই, অন্ধকারের মধ্য দিয়ে আমাদের উপর দিয়ে ড্রোন চলে যায় ভীতিকর শব্দ করে। রমজানে গাজার আকাশে উড়ন্ত ধুলোবালির মাঝেই ভেসে আসে ঢোলের ছন্দ। গমগমে শব্দ গাজাবাসীদের শুধুমাত্র সেহরির জন্যই জাগিয়ে দেয় না, বরং এটি মনে করিয়ে দেয় জীবন এখনো চলমান। মাহে রমজানের ভোর রাতে মুসাহারাতিদের এই পথ চলা জানিয়ে দেয় ধ্বংসের মাঝেও মানুষ ঐতিহ্য আঁকড়ে থাকে, হাসি ফোটাতে চায় শিশুদের মুখে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সভ্যতার সূতিকাগার, ইসলামের স্বর্ণযুগের উজ্জ্বল দৃষ্টান্ত ইরাক। কাদিসিয়ার যুদ্ধের মাধ্যমে ইসলামে অন্তর্ভুক্ত হওয়া এই ভূখণ্ডে আব্বাসীয় আমলে গড়ে ওঠে জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অনন্য ঐতিহ্য। নাজাফ ও কারবালার মতো পবিত্র তীর্থস্থানও অবস্থিত এই ইরাকের মাটিতেই। প্রায় 5 কোটি জনসংখ্যার ইরাকে শিয়া ও সুন্নি ঐতিহ্যের সহ অবস্থান দেশটিকে দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম বিশেষ মর্যাদা। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 11তম পর্বে ইরাকের ইতিহাস ঐতিহ্য নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। 7ম শতাব্দীতে রাশিদুন খিলাফতের আমলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে মুসলিম বাহিনী ইরাকের সীমান্তে পৌঁছায়। 636 খ্রিস্টাব্দে ঐতিহাসিক কাদিসিয়ার যুদ্ধ ও পরবর্তী অভিযানের মাধ্যমে খালিদ ইবনে ওয়ালিদ পারস্যের শাসন থেকে ইরাককে মুক্ত করে ইসলামী রাষ্ট্রে অন্তর্ভুক্ত করেন। উমাইয়া যুগে ইরাক একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল ছিল। তবে পরবর্তীকালে আব্বাসীয় খেলাফতের সময় বাগদাদ রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ইরাক ইসলামীয় স্বর্ণযুগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ইসলামের আধ্যাত্মিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে ইরাকে শিয়া ও সুন্নি ঐতিহ্যের সংমিশ্রণ ঘটে। নাজাফ ও কারবালা শিয়া ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। 1258 সালে হালাকু খানের বাগদাদ ধ্বংসের পর ইরাকের রাজনৈতিক প্রভাব কমে যায়। পরবর্তীতে এটি উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ম্যান্ডেট 1920 সাল এবং 1932 সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে। বর্তমানে ইরাক মুসলিম বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে জনসংখ্যার অধিকাংশই শিয়া ও সুন্নি ইসলাম অনুসরণ করে। ইরাকের উল্লেখযোগ্য ধর্মীয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও প্রধান মসজিদগুলো হল ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মাজার অবস্থিত ইমাম আলী মসজিদ, কারবালা যুদ্ধ এবং ইমাম হুসাইনের আত্মত্যাগের স্মরণে নির্মিত বিশ্বের অন্যতম প্রধান শিয়া তীর্থস্থান ইমাম হুসাইন ও আল আব্বাস মাজার, বাগদাদের কাজিমাইন এলাকায় অবস্থিত শিয়া ইমাম মুসা আল কাজিম ও মোহাম্মদ আল জাওয়াদ এর কাজিমাইন মাজার। এছাড়াও ইমাম আল হাদি ও হাসান আল আসকারির মাজার, সুন্নি ফিকাহ শাস্ত্রের অন্যতম ইমাম আবু হানিফার নামে প্রতিষ্ঠিত বাগদাদের গুরুত্বপূর্ণ ইমাম আবু হানিফা মসজিদ, বাগদাদের অন্যতম প্রাচীন আল খুলাফা মসজিদ, ইসলামের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম কুফা মসজিদ সহ ইরাকে প্রায় 7,500 সুন্নি এবং 3,500 শিয়া মসজিদ রয়েছে, যা এই অঞ্চলের সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্যের প্রমাণ। ইরাকের মোট আয়তন প্রায় 4.5 লাখ বর্গ কিলোমিটার। মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশটির বেশিরভাগ এলাকা জুড়ে মরুভূমি, সমভূমি এবং পর্বতমালা। আয়তনে বিশ্বের 58তম দেশটির পশ্চিমে সিরিয়া ও জর্ডান, উত্তরে তুরস্ক, পূর্বে ইরান এবং দক্ষিণে সৌদি আরব ও কুয়েত অবস্থিত। ইরাকের মোট জনসংখ্যা প্রায় 5 কোটি। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের 33তম দেশ। মোট জনসংখ্যার প্রায় 95% মুসলিম, যার মধ্যে আনুমানিক 65% শিয়া এবং 35% সুন্নি। বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দিক দিয়ে ইরাকের অবস্থান 11তম। ইরাকের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মাছ দিয়ে তৈরি মাশগুফ, ভরাট করা সবজির দলমা, তাসরিব ঝোল, কাবাব ও বিরিয়ানি জনপ্রিয়। পোশাকের ক্ষেত্রে পুরুষরা সাধারণত লম্বা পোশাক, দিশদাসা ও নারীরা কালো আবায়া পরে থাকেন। মেসোপটেমীয় সভ্যতার লীলাভূমি ইরাক প্রাকৃতিক ও স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। উত্তরে তুষার শুভ্র পাহাড় ও জলপ্রপাত, দক্ষিণে ইউনেস্কো স্বীকৃত মেসোপটেমীয় জলভূমি এর অন্যতম আকর্ষণ। ব্যাবিলনের ধ্বংসাবশেষ, উর এর জিগুরাত এবং সামারার সর্পিত মিনার দেশটির হাজার বছরের প্রাচীন ও ইসলামী স্থাপত্যের অনন্য আভিজাত্য ফুটিয়ে তোলে। মোরশেদ আলম, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।